আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের অনেক রিকোয়েস্টের একটা রেসিপি নিয়ে চলে আসছি। সেটি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে কিভাবে পারফেক্ট রসগোল্লা তৈরি করা যায় সেই রেসিপিটি। আর যারা প্রফেশনালি ভাবে পারফেক্টলি ঘরে বসে মিষ্টি বানানো শিখতে চান, আপনারা আমার ক্লাসে অ্যাড হতে পারেন। আমার পেজের নাম হচ্ছে মিথিলাস রেসিপিস আমেরিকা। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। এখন একটা পাত্রে আমি নিয়ে নিব 2 কাপ গুঁড়া দুধ। আমার কাপের এমএল হচ্ছে 235 ml। এখন আমি এর সঙ্গে পানি অ্যাড করে দেব। প্রথমে 4 কাপ হালকা কুসুম গরম পানি। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে তারপর আমি আরও 4 কাপ পানি অ্যাড করব। মোট 8 কাপ পানি দিয়ে আমি এই দুধটাকে গুলিয়ে নেব। আর লিটার হিসাবে যদি ধরা হয় তাহলে হবে এখানে 2 লিটার দুধ। আমি আরও 4 কাপ পানি অ্যাড করে দিলাম। তারপর আবারও হ্যান্ড হুইস্কের মাধ্যমে আমি ভালো করে দুধটাকে মিশিয়ে নিয়ে আমি চুলায় জাল করতে বসিয়ে দিব। দুধটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন এর মধ্যে কোনো ধরনের লাম্পস না থাকে। আমি চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটাকে হাই হিটে করে আমি প্রথম একটা বলক উঠিয়ে নিব। আর অনবরত এইভাবে নাড়তে থাকবো যেন পাতিলের তলানিতে লেগে না যায়। দুধটা নাড়তে নাড়তে যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু চুলার আঁচটাকে বন্ধ করে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি বলকটা ভালো করে উঠিয়ে নিচ্ছি একদম যেন উপরে উঠে যায়। তারপর আমি চুলাটাকে অফ করে দিয়েছি। তারপর আমি এখানে একটা মিক্সচার ব্যবহার করব। আমি 2 চা চামচ ময়দার সাথে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। এখন আমি এই গোলানো মিক্সচারটাকে দুধের সাথে দিয়ে দেব। চুলাটা অফ করে সাথে সাথেই কিন্তু দুধের সাথে দিয়ে দিতে হবে। এখন আমি দিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে চারিদিক থেকে ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন এই ময়দার মিক্সচারটা আমি কেন ইউজ করলাম। যেহেতু গুঁড়া দুধের ছানাটা কিন্তু একটু খসখসা টাইপের হয়, সেজন্য আমি এই মিক্সচারটা ইউজ করলাম। এতে করে ছানাটা একদম সফট হবে। আর আমি 4 টেবিল চামচ ভিনেগারের সাথে 3 টেবিল চামচ পানি মিক্স করে এখন ভিনেগারের মিক্সটা অল্প অল্প দিয়ে দিয়ে আমি ছানাটা কেটে নিব। আমি সব সময় 2 লিটার দুধের সাথে আমি 4 টেবিল চামচ ভিনেগার এবং 3 টেবিল চামচ অথবা 2 টেবিল চামচ পানি একসাথে মিক্স করে মিক্সচারটা আস্তে আস্তে দিয়ে আমি ছানাটা কেটে নিই। 2 লিটার দুধের জন্য 4 টেবিল চামচ ভিনেগার একদম পারফেক্ট হয়। এই যে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই দেখবেন দুধের সলিডটা আলাদা হয়ে ছানাটা কেটে গেছে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার ছানাটা হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন ছানাটা কিন্তু আমার এখনও রেডি না। ছানাটা ডলে দেওয়ার পর কিছুটা গলে গেছে। এইভাবে ছানাটা চেক করার পর যখন দেখবেন ছানাটা রেডি না তখন আবার 2-1 মিনিটের জন্য ছানাটাকে এই পানিতে রেখে দিবেন। 2-1 মিনিট পর আবার আপনারা চেক করবেন ছানাটা রেডি হয়েছে কিনা। আমি এখন আবার 2-1 মিনিট পর ছানাটা আমি দেখছি রেডি হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন যখন দেখবেন ছানাটা এরকম দেখা যাচ্ছে তখন বুঝতে হবে আপনার ছানাটা একদম পারফেক্টলি হয়েছে। ছানাটা আমার একদম রেডি। এখন আমি সাথে সাথে চুলা থেকে উঠিয়ে নিয়ে আমি ছানাটাকে সেঁকে নেব। আমি একটা স্ট্রেনারের মধ্যে একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি। আপনারা যে কোনো কাপড় এখানে বিছাতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে অবশ্যই যেন রং না ওঠে। ছানাটাকে ঢেলে দিয়ে আমি সাথে সাথে সিঙ্কের নর্মাল যে ঠান্ডা পানি আছে ওই পানিটা আমি ছানার মধ্যে দিয়ে নিয়েছি, এতে যেন অতিরিক্ত ছানাটা কুক না হতে পারে। পানিটা ছানার মধ্যে ঢেলে দিয়ে হাত দিয়ে ধোয়াধুয়ির কোনো দরকার নেই, যেহেতু আমরা ভিনেগারের সাথে পানি মিক্স করে নিয়েছি এখান থেকে কোনো ভিনেগারের স্মেল আসবে না। আর কারো ভিনেগারের ফ্লেভার যদি অনেক বেশি স্ট্রং থাকে তাহলে আপনারা ধুয়ে নিতে পারেন। কাপড়টাকে মুড়িয়ে আমি ছানাটাকে আস্তে আস্তে চিপে আমি এর থেকে অতিরিক্ত পানিটা বের করে নিব যতটুকু আমি বের করতে পারি। আর যখন দেখবেন এইভাবে ধরে রাখার পর পানিটা আস্তে আস্তে পড়ছে বা 1-2 ফোঁটা করে পড়ছে, তখন আপনারা যে কোনো একটা পাতলা কাপড় বা তাওয়াল দিয়ে ছানাটাকে মুড়িয়ে রাখবেন প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো, বা 5-6 ঘন্টাও রাখতে পারেন যদি ওয়েদারের অবস্থা বুঝে। যদি বেশি গরম হয় ওয়েদার তাহলে আপনারা 3 ঘন্টা রাখলেও হবে, কোনো সমস্যা নেই। আমাদের এখানের ওয়েদারটা যেহেতু এখন কিছুটা ঠান্ডা, আমি 5-6 ঘন্টার জন্য ছানাটাকে রেখে দেব, তারপর আমরা মিষ্টি বানানো স্টার্ট করব। ছানাটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি রিফাইন্ড চিনি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ।
আমার আসলে এই চিনিটা এনাফ ছিল না, সেজন্য এখানে আমি আরও 1 কাপ চিনি ব্যবহার করছি, যেটা ব্রাউন সুগার বলে। শিরাটা তৈরি করতে আমি 5 কাপ চিনি দিতাম, যেহেতু আমার এখানে আর কোনো ধরনের চিনিই ছিল না, সেজন্য এখানে আমি 4 কাপ চিনি ইউজ করেছি। তবে 4 কাপ চিনি ইউজ করা একটু রিস্ক, মিষ্টিগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি 4 কাপ চিনি দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাবো, কিন্তু আপনারা শিরাটা তৈরি করবেন 5 কাপ চিনি এবং 4 কাপ পানি। আমি এখানে 4 কাপ চিনির সাথে 3 কাপ পানি এবং আরও 1/4 কাপ পানি ইউজ করেছি, মোট 3 কাপ 1/4 কাপ পানি। চুলার আঁচটাকে আমি একদম কমিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমরা মিষ্টি বানানোর কাজে চলে যাচ্ছি। ছানাটা থেকে সমস্ত পানিটা নিংড়ানো হয়ে গেছে, আর আমার ছানাটাও মিষ্টি বানানোর জন্য রেডি হয়ে গেছে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে কেন 5-6 ঘন্টা রাখতে হয়। আসলে সাথে সাথে ছানা কেটে কখনো পারফেক্ট মিষ্টি বানানো পসিবল না। ছানার মধ্যে এক ধরনের একটা স্টিকি ভাব থাকে। যখন আপনারা ছানাটা সাথে সাথে তৈরি করবেন, তখন এই ছানাটার মধ্যে একটা এনার্জি থাকে। যদি 5-6 ঘন্টা পরে মিষ্টিটা বানানো হয়, তাহলে ছানার এনার্জিটা নষ্ট হয়ে যায়, তখনই আপনার মিষ্টিটা একদম পারফেক্ট হয়। প্রতিটা জিনিসেরই কিন্তু একটা বৈশিষ্ট্য থাকে যে কোন জিনিসটা কখন বানাতে হবে বা কিভাবে কি করতে হবে। তদ্রূপ মিষ্টি বানানোর ক্ষেত্রে কি কি নিয়মকানুন মেনে চলতে হবে সেটাই আমি করেছি। যেমন কেক বানিয়ে কিন্তু সাথে সাথে কখনোই কেক খাওয়া যায় না, কেক মজা লাগে না। আপনারা যদি কমপক্ষে একদিন ফ্রিজে রাখেন, এরপরে কেক খেলে কিন্তু ওই কেক সবচেয়ে বেশি সুস্বাদু হয়। 235 ml কাপে আমার 2 কাপ ছানা হয়েছে। 2 কাপ ছানার জন্য আমি প্রথমে বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের চিনি। তারপর দিয়ে দিচ্ছি আমি 4 চিমটি বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি 4 চা চামচের সুজি। সুজিটা অবশ্যই ফাইন সুজি হতে হবে, আর মোটা দানা সুজি হলে আপনারা একটু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি 4 চা চামচ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 2 চিমটি এলাচ গুঁড়া। এখন সমস্ত শুকনো উপকরণগুলো আমি একসঙ্গে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব 2 চা চামচ রান্নার তেল বা সয়াবিন তেল। এখানে তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটারও ইউজ করতে পারেন, সমপরিমাণ 2 চা চামচ। তেলটাকে এখন আমি ভালোভাবে শুকনো উপকরণগুলোর সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর ছানাটাকে আমি একটু বলের মধ্যে ভালো করে মেখে নিচ্ছি। ছানাটাকে কোনো রকমে বলের মধ্যে মেখে নিয়ে তারপর কাউন্টারে রেখে আমি হাত দিয়ে ছানাটাকে ডলে নেব। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন আমি কিভাবে ছানাটাকে ডলে নেই। সবসময় আপনাদেরকে আমি বলে আসছি এইভাবে ছানাটাকে ডলে নিতে হবে কাউন্টার টপে রেখে। আপনারা যদি বলের মধ্যে রেখে ডলে নেন, তাহলে কিন্তু ছানা কখনোই পারফেক্টলিভাবে মথা হবে না। যারা নতুন ভিউয়ার্স আছেন আপনারা অবশ্যই জানেন না কিভাবে ছানাটাকে ডলে নিতে হবে। সব সময় আপনারা ছানাটাকে এইভাবে ছড়ানো জায়গাতে হাত দিয়ে ভালো মতো ডলে নিতে হবে, যেন ছানাটা একদম ক্রিমি হয়ে যায়। ছানাটা ক্রিমি হয়ে গেলে আপনাদের মিষ্টিও একদম ভালো হবে, পারফেক্ট হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডলে নিচ্ছি, এইভাবে ছানাটাকে ডলে নিতে হবে। ছানাটাকে অন্ততপক্ষে আপনারা 5-6 মিনিট ধরে এইভাবে ডলে নেবেন, তাহলে আপনাদের ছানা ডলা একদম পারফেক্ট হবে। আমার ছানাটা ডলা হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি ছানাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন ছানাটা কিন্তু একদম ক্রিমি হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো এর সঙ্গে দিয়ে দেব। দিয়ে আমি ছানার সঙ্গে শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে মেখে বা ডলে ডলে একটু মিশিয়ে নেব। আর এটাকে জোর করে ডলাডলির কোনো প্রয়োজন নেই, জাস্ট আলতো হাতে এইভাবে মেখে মেখে একটু ডলে নিলেই হয়ে যাবে।
4-5 মিনিট ছানাটা ডলে নেওয়ার পর একটু ছানা হাতে নিয়ে এইভাবে আপনারা ডলা দিয়ে দেখবেন যে হাতে কোনো চিনির দানা লাগে কিনা। যদি চিনির দানা লেগে থাকে তাহলে আপনারা 4 থেকে 5 মিনিটের মতো ছানাটাকে একটু ঢেকে রেখে দিবেন। এতে করে চিনিটা গলে যাবে। চিনিটা আস্ত থাকলে কিন্তু আপনার মিষ্টি ভালো হবে না। আমার ছানাটা ডলে দেওয়ার পর যখন দেখলাম যে আমার হাতে কোনো ধরনের গুটি গুটি লাগছে না, চিনিটা গলে গেছে, তারপর সমস্ত ছানাটাকে আমি একটা কেক স্ক্র্যাচারের মাধ্যমে একসঙ্গে করে নিয়ে আমি কাউন্টারে একটু হালকা তেল লাগিয়ে নিচ্ছি। জাস্ট 4-5 ফোঁটা তেল দিলেই হবে। তেলটা দিয়ে এইভাবে কাউন্টারে লাগিয়ে নিচ্ছি যেন কাউন্টারে ছানাটা লেগে না যায়। ছানাটাকে আমি একটু রোল করে নিয়ে আমি অর্ধেক করে নিচ্ছি। তারপর বাকি অর্ধেকটা আমি এইভাবে রোল করে নিয়ে এখন ছানার কুচিগুলো আমি কেটে নেব। আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু ছোটও করতে পারেন, কোনো সমস্যা নেই। হাতে হালকা একটু তেল লাগিয়ে নিয়ে তারপর 2-1টা কুচি নিয়ে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এইভাবে 2 হাতের তালুর মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে একদম স্মুথ করে বলগুলো বানিয়ে নিতে হবে, যেন বলের গায়ে কোনো ধরনের ফাটল না থাকে। একদম স্মুথ করে বানিয়ে নিতে হবে, কোনো ধরনের ক্র্যাক যেন না থাকে। এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে আমি সাথে সাথে এগুলো শিরায় দিয়ে দিব। বলগুলো বানিয়ে অবশ্যই রেখে দেওয়া যাবে না, সাথে সাথে শিরায় এনে দিয়ে দিতে হবে। মিষ্টিগুলো 3 ভাগের 2 ভাগ বানিয়ে নেয়ার পর আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে গিয়েছিলাম যেন আমি মিষ্টিগুলো বানিয়ে সাথে সাথে শিরায় এনে দিয়ে দিতে পারি। শিরাতে জাক ওঠানোর জন্য আমি একটা কাপে 1 চা চামচ ময়দা নিয়ে এর সাথে আমি 1 টেবিল চামচ পানি মিক্স করে নিয়ে আমি শিরাতে দিয়ে দিলাম। আর শিরাতে কিন্তু অবশ্যই আমাদের জাক উঠতে হবে। শিরাতে জাক না উঠলে কিন্তু আমাদের মিষ্টি কখনোই ভালো হবে না। আমি একে একে মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিলাম, তারপর ঢেকে দিলাম। চুলার আঁচটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রাখতে হবে। আর এইভাবে যখন ওপরে বলকটা উঠে যায় তখন ঢাকনাটাকে একটু ওপেন করে দিয়ে এর থেকে বাষ্পটা বাহির করে দিবেন, এতে করে আর নিচে পড়বে না। এইভাবে দাঁড়িয়ে থেকে থেকে এখানে এই কাজটা করতে হবে। আর যখনই দেখবেন যে অতিরিক্ত ফেনা হচ্ছে বা অনেক বেশি ঝাঁক উঠে যাচ্ছে তখন আর ঢাকতে হবে না, ওপেন রেখে দিলেই হবে। মিষ্টিগুলো শিরায় দেওয়ার 2-3 মিনিট পরেই কিন্তু নেড়ে নিতে হবে, না হয় কিন্তু একসঙ্গে লেগে মিষ্টিগুলো চ্যাপ্টা হয়ে যাবে। আর আপনারা তো অবশ্যই জানেন মিষ্টি কেন গোল হতে হয়। পাতিলটা অবশ্যই মিষ্টির পরিমাণ অনুযায়ী নিতে হবে, তাহলে আপনাদের মিষ্টিগুলো একদম গোল গোল হবে। মিষ্টির পরিমাণ অনুযায়ী পাতিল যদি বড় নেন তাহলে কিন্তু মিষ্টি চ্যাপ্টা হয়ে যাবে, গোল হবে না, রাউন্ড শেপ থাকবে না। মিষ্টি গোল হওয়া না হওয়া আপনার পাতিলের উপর ডিপেন্ড করবে। আপনি যদি মিষ্টির পরিমাণ অনুযায়ী পাতিলটা পারফেক্ট নেন তাহলে আপনার মিষ্টিগুলো গোল হবে। আর পাতিল যদি বড় নেন মিষ্টির পরিমাণ অনুযায়ী তাহলে কিন্তু মিষ্টি চ্যাপ্টা হবে। কারণ চারিদিক থেকে পাতিলটা একদম ফুলফিলভাবে ভরতে হবে, তাহলে আপনার মিষ্টিগুলো একদম গোল গোল হবে। মিষ্টি রাউন্ড শেপ থাকে না, মিষ্টির চ্যাপ্টা হয় একমাত্র পাতিলের কারণে। কারণ মিষ্টির পরিমাণ অনুযায়ী পাতিলটা বড় নেওয়া হয়, সেজন্যই দেখি অনেকের মিষ্টি চ্যাপ্টা থাকে। যারা ইউটিউবে অনেকে বানায়, মাঝে মধ্যে আমি ইউটিউব দেখি যে কিভাবে বানাচ্ছে, আসলে তাদের একমাত্র ভুলের কারণেই কিন্তু মিষ্টিগুলো চ্যাপ্টা হয়। পাতিলটা বড় নেওয়া হয় মিষ্টির পরিমাণ অনুযায়ী, সেজন্য। সাধারণত নর্মাল চুলাতে আমরা কিন্তু একসঙ্গে অনেকগুলো মিষ্টি বানাতে পারি না। আমরা যদি অনেকগুলো একসঙ্গে মিষ্টি বানাই আর বড় একটা পাতিল বসাই আমরা ছোট একটা চুলাতে, তাহলে দেখবেন মিষ্টিগুলো ফুলবে না। এর কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ আগুন পাচ্ছে না মিষ্টি, সেজন্য মিষ্টি ফুলছে না। সেজন্য আপনার চুলাটা কত বড় সেই দিকে খেয়াল করে কিন্তু মিষ্টি বানাতে হবে। মিষ্টি আপনি কতটুকু কম বা বেশি বানাবেন। বেশি বানালে অবশ্যই বড় চুলা লাগবে। আর ঘরের জন্য বানালে আমাদের নর্মাল যে চুলাতে আমরা রান্না বান্না করি সেই চুলাতে বানালেই হবে। মিষ্টিগুলো শিরায় দেওয়ার 15 মিনিট পরে আমি আধা কাপ ফুটন্ত গরম পানি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর পানিটা অবশ্যই বুঝে সুঝে দিতে হবে, কিন্তু শিরা যদি ঘন হয় তাহলে পানি দিবেন, আর শিরা যদি ঘন না হয় তাহলে পানি দেওয়ার দরকার নেই। এই মিষ্টি শিরাতে অনেকবার পানি দিতে হয়, প্রায় 2-3 বারের মতো পানি দিতে হয়। আমি এখানে মাত্র একবার পানি দিয়েছি। এর কারণটা জানেন কেন? এই যে আমি কিন্তু শিরাতে মাত্র 4 কাপ চিনি ইউজ করেছি। যদি চিনি কম ইউজ করেন তাহলে কিন্তু মিষ্টিগুলো আসলে ভেঙে যায়। এই যে দেখুন আমার কিছু কিছু মিষ্টি কিন্তু ভেঙে গেছে। এর কারণ একটাই, শিরাটা পাতলা ছিল, শিরাটা কিন্তু ঘন ছিল না।
যদি এই শিরাতে আমি 5 কাপ চিনি দিতাম তাহলে কিন্তু আমার মিষ্টিগুলো ভাঙতো না, কারণ আমার ঘরে যে চিনি নেই সেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম। সেই ভুলের মাসুল আমি আজকে পেয়ে গেলাম। আসলে আমার মিষ্টিগুলো কিছুটা ভেঙে গেছে। আশা করছি আজকের আমার এই রেসিপি দেখে অবশ্যই আপনাদের কিছু না কিছু এক্সপিরিয়েন্স হবে যে মিষ্টি কেন ভেঙে যায়। একটা মিষ্টি খুব বেশি ভেঙে গেছে, সেটা আমি উঠিয়ে নিচ্ছি। আর চুলাটা বন্ধ করে এখানে আমি প্রায় 1.5 কাপের মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর এই মিষ্টিগুলো হতে সময় লেগেছে মাত্র 18 মিনিট। এর কারণ হচ্ছে যেহেতু মিষ্টিগুলো একটু ফেটে ফেটে গেছে, সেজন্য মিষ্টিগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। তাহলে এই ছিল আমার আজকের মিষ্টির রেসিপি। আমি এই মিষ্টিগুলো সারা রাত্রের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আপনাদেরকে আমি মিষ্টিগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন মিষ্টিটা কতটা সফট এবং রসালো হয়েছে। এখন আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এখন একটা মিষ্টি আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা ভিতর থেকে কেমন হয়েছে। একদম পারফেক্ট মিষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। আর এটা খেয়ে বুঝতেই পারবেন না যে এটা গুঁড়া দুধের মিষ্টি। এই যে দেখতে পাচ্ছেন অনেক বেশি সফট হয়েছে। খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে, বোঝার কোনো উপায়ই নেই যে এটা গুঁড়া দুধের মিষ্টি। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।